জুলাই বিপ্লব পরবর্তী সময়ে সবচাইতে বড় হিট বা হামলার ঘটনা এটি। কিন্তু আততায়ী হিসেবে যার নাম ও চেহারা বেরিয়ে এসেছে তাকে ঘিরে উঠে আসছে একের পর এক লোমহর্ষক তথ্য। নাম তার ফয়সাল করিম মাসুদ, কিন্তু অপরাধ জগতে এবং ফেসবুকে তার পরিচয় দাউদ বিন ফয়সাল, বা নিজেকে সে দাবি করে কিং। খুনের আগে নিজের ফেসবুক আইডি ডিঅ্যাক্টিভেট করা, অপারেশনে কোনো মোবাইল ফোন ব্যবহার না করা, তার ব্যাকআপ হিসেবে রেস্কিউ টিম বা উদ্ধারকারী দল সাথে রাখা, এই সব কিছু প্রমাণ করে সে কোনো সাধারণ ছিঁচকে সন্ত্রাসী নয়। সবচাইতে বড় প্রশ্ন হলো 2024 সালের নভেম্বরে অস্ত্রসহ গ্রেফতার হওয়ার পরেও সে কিভাবে এত দ্রুত জামিনে বেরিয়ে এসে এমন হাই প্রোফাইল মিশনে নামলো। তার ব্যাংক অ্যাকাউন্টে হঠাৎ আসা কোটি টাকার উৎস কী, আর কেনই বা বারবার উঠে আসছে ক্যাসিনো সম্রাট খ্যাত ইসমাইল হোসেন চৌধুরীর নাম। আজকের ভিডিওতে আমরা হারহিম করা সেই শুটার ফয়সালের আদ্যপান্ত এবং এই হামলার পেছনের মাস্টার মাইন্ডের ব্লু প্রিন্ট উন্মোচন করব। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে গোয়েন্দারা নিশ্চিত হয়েছেন হাদির ওপর গুলি চালানো ওই ব্যক্তি ফয়সাল করিম মাসুদ। তার রাজনৈতিক পরিচয় শুনলে চমকে উঠবেন। নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের ঢাকা মহানগর উত্তরের সাবেক সহসভাপতি এবং আদাবর থানা ছাত্রলীগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছে সে। অর্থাৎ বিগত সরকারের আমল থেকেই সে ছিল ক্ষমতার কেন্দ্রবিন্দুতে থাকা এক প্রভাবশালী ক্যাডার। কিন্তু ক্ষমতার পট পরিবর্তনের পর সবাই যখন গর্তে পালিয়েছে, ফয়সাল তখনও সক্রিয়। কেন? কারণ তার উপর ছিল উপর মহলের শক্ত হাত। ফয়সালের সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিটি এবং উদ্ধারকৃত ছবিগুলো বিশ্লেষণ করে দেখা গেছে সে শেখ হাসিনা সরকারের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং আওয়ামী লীগের প্রেসিডিয়াম মেম্বার জাহাঙ্গীর কবির নানকের অত্যন্ত ঘনিষ্ঠ ছিল। তাদের সাথে ফয়সালের একাধিক ছবি প্রমাণ করে সে দলের হাই কমান্ডের সরাসরি নির্দেশনায় কাজ করা এক বিশ্বস্ত হাতিয়ার। তবে গোয়েন্দা তথ্যে সবচাইতে চাঞ্চল্যকর যে বিষয়টি উঠে এসেছে তা হলো যুবলীগের বহিষ্কৃত নেতা ইসমাইল হোসেন চৌধুরী সম্রাটের সাথে তার কানেকশন। ধারণা করা হচ্ছে সম্রাটের শুটার গ্রুপের অন্যতম সদস্য এই ফয়সাল। ফয়সাল যে কতটা বেপরোয়া তার প্রমাণ মেলে তার ক্রিমিনাল রেকর্ডে। 2024 সালের 8ই নভেম্বর তারিখটা খেয়াল করবেন। এই ফয়সাল রাজধানীর আদাবরের একটি অফিসে ঢুকে অস্ত্রের মুখে জিম্মি করে 17 লাখ টাকা লুট করেছিল। সেই ডাকাতির ঘটনায় র্যাব তাকে আগ্নেয়াস্ত্র সহ হাতে নাতে গ্রেফতার করেছিল। আদাবর থানায় তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা হয়। কিন্তু অবাক করা বিষয় হলো গ্রেফতারের মাত্র কয়েক মাসের মাথায় সে জামিনে বেরিয়ে আসে। এখানেই আমাদের বিচারিক প্রক্রিয়ার এক রহস্যময় অধ্যায় উন্মোচিত হয়েছে। চলতি বছরের 16ই ফেব্রুয়ারি হাইকোর্টের একটি বেঞ্চ তাকে 6 মাসের অন্তর্বর্তীকালীন জামিন দেয়। জামিন আদেশের মাত্র 3 দিনের মাথায় অর্থাৎ 19শে ফেব্রুয়ারি সেটি সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে প্রকাশ পায়। এরপর 12ই আগস্ট হাইকোর্টের আরেকটি বেঞ্চ তার জামিনের মেয়াদ আরও 1 বছর বাড়িয়ে দেয়। একজন অস্ত্রধারী ডাকাত যে কিনা হাতে নাতে ধরা পড়েছে, সে কিভাবে এত সহজে জামিন পায় এবং জেলের বাইরে এসে জুলাই বিপ্লবের নায়কদের উপর গুলি চালানোর সাহস পায়? এই প্রশ্ন এখন প্রতিটি সচেতন নাগরিকের। দর্শক, দেশের এমন সব চাঞ্চল্যকর ঘটনার ভেতরের খবর এবং গভীর অনুসন্ধান সবার আগে পেতে আমাদের চ্যানেল গল্প নিউজ এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি চেপে দিন। চলুন ফয়সালের ফাইন্যান্সিয়াল বা আর্থিক কেলেঙ্কারির দিকে নজর দেই। ফয়সাল শুধু অস্ত্রবাজি নয়, সে আর্থিকভাবেও বেশ শক্তিশালী হয়ে উঠেছিল গত কয়েক মাসে। তদন্তকারীরা তার একাধিক ব্যাংক অ্যাকাউন্ট পর্যালোচনা করে চোখ কপালে তুলেছেন। জুলাই বিপ্লবের পর যখন অধিকাংশ আওয়ামী লীগ নেতার অ্যাকাউন্ট জব্দ বা নজরদারিতে, তখন ফয়সালের অ্যাকাউন্টে বিপুল অঙ্কের টাকার লেনদেন হয়েছে। স্বল্প সময়ে বড় অঙ্কের টাকা জমা হয়েছে এবং তা দ্রুত উত্তোলনও করা হয়েছে। এর মধ্যে একটি উল্লেখযোগ্য অংশ এসেছে বিদেশ থেকে। তদন্তকারী সংস্থাগুলো এখন খতিয়ে দেখছে এই টাকাগুলো কি হুন্ডির মাধ্যমে এসেছে নাকি বিদেশে পলাতক কোনো মাস্টার মাইন্ড দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করার জন্য এই ফান্ডিং করছে। ফয়সালের এই আর্থিক সচ্ছলতাই প্রমাণ করে হাদির ওপর হামলা কোনো ব্যক্তিগত আক্রোশ নয়, বরং এটি একটি পেইড মিশন বা ভাড়াই খাটা অপারেশন। এবার আসি হামলার দিনের পরিকল্পনায়। গত শুক্রবার জুমার নামাজের পর রাজধানীর বিজয়নগরে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির ওপর যে হামলা হয় তা ছিল অত্যন্ত নিখুঁত। হাদির ওপর হামলার বিবরণ আপনারা সবাই জানেন, তাই সেদিকে আর যাচ্ছি না। কিন্তু যেটা আপনারা জানেন না তা হলো ফয়সালের প্রস্তুতি।
গোয়েন্দা সূত্র বলছে ফয়সাল তথ্য প্রযুক্তিতে বেশ দক্ষ। সে জানতো মোবাইল ফোন সাথে থাকলে টাওয়ার লোকেশন ট্র্যাক করে তাকে ধরা সম্ভব। তাই অপারেশনের সময় সে কোনো মোবাইল ফোন ব্যবহার করেনি। এমনকি হামলার ঠিক আগ মুহূর্তে সে তার ব্যবহৃত ফেসবুক অ্যাকাউন্টটিও ডিঅ্যাক্টিভেট করে দেয়। তার পালানো রুট এবং পদ্ধতি ছিল প্রি প্ল্যান্ড। তাকে নিরাপদে সরিয়ে নেয়ার জন্য ঘটনাস্থলের আশেপাশে অবস্থান করছিল একটি রেস্কিউ টিম বা উদ্ধারকারী দল। যদি জনতা তাকে ধরে ফেলত তবে ওই টিম ফায়ারিং করে তাকে ছিনিয়ে নিত। মোটরসাইকেলে তার পেছনে যে সহযোগী ছিল তাকেও শনাক্ত করার চেষ্টা চলছে। ফয়সালের বাড়ি পটুয়াখালীর বাউফল উপজেলার কেশবপুর ইউনিয়নে। এলাকাবাসীর সূত্রে জানা গেছে প্রায় 10 বছর আগে ফয়সাল তার বাবার সাথে শেষবার গ্রামে গিয়েছিল। তখন প্রত্যেক সূত্রে পাওয়া 6.5% জমি সে তার ভাইদের কাছে বিক্রি করে দিয়ে ঢাকায় স্থায়ী হয়। অর্থাৎ গ্রামের সাথে তার যোগাযোগ ছিল না বললেই চলে। তার জগৎ ছিল ঢাকার আন্ডারওয়ার্ল্ড এবং ছাত্র রাজনীতির আড়ালে সন্ত্রাসের রাজত্ব কায়েম করা। হাদির ওপর হামলার ঘটনাটি বিচ্ছিন্ন কিছু নয়, এটি একটি চেইন রিঅ্যাকশন বা ধারাবাহিক ষড়যন্ত্রের অংশ। পুলিশ এবং গোয়েন্দা সংস্থার কর্মকর্তারা আশঙ্কা করছেন ফয়সালের মতো এমন আরও অনেক স্লিপার সেল বা গোপন স্কোয়াড রাজধানী সহ সারা দেশে ছড়িয়ে আছে। তাদের টার্গেট আগামী নির্বাচনকে সামনে রেখে দেশে একটি ভয়ের পরিবেশ তৈরি করা। গত 1 মাসের অপরাধ চিত্র যদি আমরা বিশ্লেষণ করি তবে এই প্যাটার্নটা স্পষ্ট হয়ে ওঠে। 5ই নভেম্বর টেকনাফে বিএনপি নেতা লাশ উদ্ধার, 6 নভেম্বর খুলনায় প্রবাসীকে গুলি, 10 নভেম্বর পুরান ঢাকায় প্রকাশ্যে গুলি করে হত্যা, 14 নভেম্বর লক্ষ্মীপুরে বিএনপি নেতা এবং 1 ডিসেম্বর জুরাইনে হত্যা। এই প্রতিটি ঘটনায় আগ্নেয়াস্ত্রের ব্যবহার এবং টার্গেট কিলিংয়ের ছাপ স্পষ্ট। হাদির ওপর হামলা সেই তালিকারই সর্বশেষ এবং সবচাইতে হাই প্রোফাইল সংযোজন। হামলার পর ফয়সাল কোথায়? এই প্রশ্ন এখন সবার মুখে। ঘটনার পরপরই তাকে গ্রেফতারের জন্য সরকার 50 লাখ টাকা পুরস্কার ঘোষণা করেছে। দেশের সব বিমানবন্দর এবং সীমান্তে রেড অ্যালার্ট জারি করা হয়েছে। তবে আশঙ্কা করা হচ্ছে ফয়সালের সেই রেস্কিউ টিম তাকে ইতিমধ্যে নিরাপদ রুট ব্যবহার করে সীমান্তের ওপারে অর্থাৎ ভারতে পার করে দিয়েছে। যেহেতু পলাতক অনেক শীর্ষ নেতা এবং ক্যাসিনো সম্রাট দেশের বাইরে অবস্থান করছেন, তাই ফয়সালের মতো বিশ্বস্ত ক্যাডারদের সেখানে আশ্রয় পাওয়াটা খুব কঠিন কিছু নয়। ডিবি পুলিশের অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম জানিয়েছেন তারা প্রাইম সাসপেক্ট বা মূল হোতাকে খুঁজছেন। তারা আশা করছেন ফয়সালের সহযোগীকে ধরতে পারলেই মূল মাস্টার মাইন্ড পর্যন্ত পৌঁছানো সম্ভব হবে। তবে ফয়সাল যদি দেশ ত্যাগ করে থাকে তবে তাকে ফিরিয়ে আনা একটি দীর্ঘ আইনি প্রক্রিয়ার বিষয় হয়ে দাঁড়াবে। এই ঘটনা আমাদের আইন শৃঙ্খলা ব্যবস্থা এবং গোয়েন্দা নজরদারির একটি বড় দুর্বলতা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল। একজন চিহ্নিত সন্ত্রাসী যার বিরুদ্ধে ডাকাতি ও অস্ত্র মামলা আছে, সে জামিনে বেরিয়ে এসে কিভাবে মাসের পর মাস নতুন ষড়যন্ত্রের জাল বুনল? কেন তার ব্যাংক লেনদেন আগেই নজরে এলো না? জুলাই বিপ্লবের পক্ষের শক্তি এবং আগামী নির্বাচনের সম্ভাব্য প্রার্থীদের নিরাপত্তা এখন বড় প্রশ্নের মুখে। ইনকিলাব মঞ্চ এবং অন্যান্য রাজনৈতিক দলের নেতারা এখন নিজেদের নিরাপত্তা নিয়ে শঙ্কিত। ফয়সাল হয়তো এখন ধরাছোঁয়ার বাইরে, কিন্তু সে যে বার্তা দিয়ে গেল তা ভয়ঙ্কর। পতিত স্বৈরাচার সরকার ক্ষমতা হারিয়েছে ঠিকই, কিন্তু তাদের তৈরি করা সন্ত্রাসের অবকাঠামো এখনও পুরোপুরি ভেঙে ফেলা যায়নি। ফয়সালের মতো দাউদরা এখনও ঘাপটি মেরে আছে। যে কোনো সময় তারা আবারও ছোবল মারতে পারে। দর্শক, ফয়সালের মতো একজন দাগী আসামি জামিন পেয়ে এমন ঘটনা ঘটালো, এর দায় আসলে কার? আমাদের বিচার ব্যবস্থা নাকি গোয়েন্দা নজরদারির অভাব? আপনার সুচিন্তিত মতামত আমাদের কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আর ফয়সালের মতো অপরাধীদের মুখোশ উন্মোচন করতে এবং দেশের রাজনীতির গোপন সব খবর সবার আগে পেতে গল্প নিউজ সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত চোখ কান খোলা রাখুন, ভালো থাকুন। ধন্যবাদ।